তুমি বিগত সালের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো পড়ো, পড়লেই তুমি হুবহু কমন পেয়ে যাওয়া। যে তুমি জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে, কিন্তু তুমি পড়োনি, তাহলে ভাই তুমি কিভাবে রাইট আনসার করবে? আচ্ছা, এটা গেল। এরপর দ্বিতীয় নম্বর যে আসে সেটা হলো অনিকেতন, মানে শব্দ অর্থ থেকে আসছে। আসলে শব্দ অর্থকে বলা হয় বিরোচন অংশ। বিরোচন অংশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ প্রশ্ন করে এটা জানার সত্ত্বেও যদি তুমি প্রথমবার এই টপিকসগুলো থেকে প্রিপারেশন না নাও, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাই কেন পড়বা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তো তুমি কোয়ালিফাইডই না, তুমি কিভাবে পড়বা? তো দেখো, তৃতীয় নম্বর যে প্রশ্নটা আছে, উপমহাদেশ, এটা কোন গ্রন্থটি রচিত? এটা আল মাহমুদের লেখা। তো এটা কবি পরিচিতি থেকে আসছে, লেখক পরিচিতি থেকে। তার মানে লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে, এই মেসেজটাও কিন্তু এই প্রশ্নের মাধ্যমে চলে গেল। তো তৃতীয় নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা নিয়ে একটু বেশি আলোচনা করব। দেখো, তৃতীয় নম্বর প্রশ্নে বলছে কোনটা প্রগত স্বরসন্ধির উদাহরণ। আমরা বিগত সালগুলোর প্রশ্ন যদি দেখি, তাহলে ধ্বনি পরিবর্তন থেকে রাজশাহী ভার্সিটিতে খুব একটা বেশি প্রশ্ন আসেনি, বাট এবছর কিন্তু আসছে। তার মানে পরবর্তী বছরেও তোমাকে পড়তে হবে। এখন এটাই হলো আসলে স্ট্র্যাটেজি। তুমি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখো যে কোন কোন জায়গাগুলোতে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসছে। যে জায়গাগুলোতে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসছে তুমি ওই জায়গার টপিকস ধরে ধরে পড়ো। তুমি যখনই দেখছো এই ধ্বনি পরিবর্তন থেকে বিগত বছরগুলোতে খুব একটা প্রশ্ন না পেলেও আমার 25-26 সেশনে প্রশ্ন আসছে, তার মানে আমার ধ্বনি পরিবর্তন টপিকস এর উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপর দেখো 5 নম্বর যেটা আছে সেটা হলো প্রকৃতি প্রত্যয়। বিগত 4-5 বছরের মধ্যে একটা বছর তুমি দেখাতে পারবে না যে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসেনি। প্রকৃতি প্রত্যয়ের অনেক বড় আলোচনা আছে। এখন যদি অনেকেই মনে করো যে না, প্রকৃতি প্রত্যয়ের আলোচনা যেহেতু অনেক বড়, সো ওটাকে আমি স্কিপ করে যাই, তার মানে তুমি জানো প্রকৃতি প্রত্যয় থেকে 1 মার্কের প্রশ্ন আসবে, তারপরেও তুমি স্কিপ করে গেছো, তার মানে তুমি 1 মার্ক কিন্তু স্কিপ করে গেছো। তো যখনই 1 মার্ক স্কিপ করে যাচ্ছ, ওই 1 মার্কের জন্য তোমার মেরিট পজিশন কোথায় চলে যেতে পারে তুমি কি জানো? আচ্ছা, এখন প্রকৃতি প্রত্যয়ের এই বিশাল বড় টপিকস, ঠিক আছে, কারণ তুমি শিখবে কিভাবে? এই প্রকৃতি প্রত্যয় শেখা তো আমরই কঠিন কিছু না, তুমি যদি জাস্ট প্রকৃতি গুলো পড়ো। আচ্ছা, আমরা জানি যে সকল কাজ সংক্রান্ত বিষয়ের প্রকৃতি হয় কি? ক্রি। কি প্রকৃতি হয়? ক্রি। তো এই যে ক্রি, তারপরে সকল মনে করো যে দেখা সংক্রান্ত যে কাজ আছে সেটার হয় দৃশ, সরি, সেটা হয় হলো দৃশ। তো এই যে দৃশ বা এই যে ক্রি, এই জাতীয় বিষয়গুলো ভাই তুমি যদি মুখস্থ করতে পারো যে দেখা সংক্রান্ত যা আছে সেটার প্রকৃতি হবে দৃশ, তার মানে সেটা যা আছে দর্শন, ঠিক আছে, সেটা দৃষ্টি। আমি এই ধরনের অর্থগুলো দেখলে সেখানে আমার প্রকৃতি কোনটা এটা আমি জেনে গেছি, মুখস্থ করে নিয়েছি। কাজ সংক্রান্ত যা বিষয় আছে আমি জেনে গিয়েছি, তারপরে আমি প্রত্যয়টা কি হবে সেটা দেখবো। যেমন কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি? ক্রি প্লাস তব্য। তব্য মানে হলো যা করণীয়, আর ক্রি মানে কাজ, মানে যে কাজ করণীয়। তাহলে এই যে কর্তব্য, এটার কিন্তু একটা অর্থগত এটা কিন্তু ভিতরের একটা ডিপ অর্থ আছে। সো এইভাবে যদি তুমি একটু বোঝো, বোঝার পরে দেখবে তোমার বেসিক কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, বেসিক কনসেপশন ক্লিয়ার হওয়ার পরে এবার আমার তোমার প্র্যাকটিসটা কিভাবে করবা সেটার জন্য আমরা এবার চলে যাই 6 নম্বর প্রশ্নে। অন্তরঙ্গ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? আচ্ছা, এই অন্তরঙ্গ শব্দ কিংবা এই সত্য শব্দ কিংবা এই যে প্রকৃতি, এই যে তোমার ধ্বনি পরিবর্তন থেকে মূল থেকে মূলা থেকে মূল, এই যে প্রশ্নগুলো আসছে ভাই, তুমি দেখো তো বিগত বছরগুলোর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নগুলো কতবার, কত হাজার বার আসছে। এই প্রশ্নটা কি 9-10 এর বইতে হুবহু দেওয়া নাই? এই মূলা থেকে মূল প্রশ্নটা কি নাই? কিংবা যে কোনো সাপ্লিমেন্টারি বইতে কি নাই? আছে। এই সত্য, এই প্রকৃতি প্রত্যয়টা কি বইতে নাই? তোমার কাছে এখনই এক্সিস্টিং যে বইটা আছে, তুমি প্রথমবার যে প্রস্তুতি নিয়েছো বা 5 বছর আগেও যদি তোমার কোনো বাংলা ব্যাকরণের বই থাকে, তুমি এখনই চেক দাও, দেখো এই সত্য, এই মূলা থেকে মূল, এই প্রশ্নগুলো তোমার বইতে আছে। তাহলে এই প্রশ্নগুলো বইতে থাকা সত্ত্বেও তুমি কেন ভাই ভুল করবে? এখন ভুল করো, তার কারণ হলো তুমি ভাই আসলে বোঝো না যে তুমি কিভাবে হুবহু কমন পাবে। তোমাকে হুবহু কমন পেতে হলে একটা বিষয় মনে রাখতে হবে। তুমি মনে করো সন্ধির উপর তুমি একটা বেসিক কনসেপশন রাখলে, আমরা জানি যে 3টা স, র এবং রেপ, এই 3টে শব্দ যদি থাকে সেখানে বিসর্গ সন্ধি ব্যবহার করতে হয়। যেহেতু এখানে র আছে, আমরা এখানে বিসর্গ সন্ধি যেটা আছে সেটা রাইট আনসার করব। আর অঙ্গ বানান তো আর অঙ্গই, ঠিক আছে, অঙ্গ বানান তো আর আঙ্গ হয় না। আঙ্গ কি হয়? অঙ্গ বানান তো আর আঙ্গ হয় না। তো এভাবে আর কি আমরা সন্ধিটা একটু টেকনিক্যালি বেসিক কনসেপশনটা ক্লিয়ার করে নিলাম। বেসিক কনসেপশন ক্লিয়ার পরে এবার তুমি কম্পিটিটিভ এক্সামের বিগত সব প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো। এখন অনেকেই আছে, যেমন কিছু আছে গাধার উপরে গাধা, যেগুলো বলবে তুমি যদি রাজশাহী ভার্সিটিতে প্রশ্ন নাও তাহলে বিগত সালের প্রশ্নগুলো পড়ো, পড়লে দেখবা 30% কমন পড়ে যাওয়া। যেই এই কথাটা বলবে ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দেওয়া, ঠিক আছে? কারণ এই ধরনের ফালতু মার্কা কোনো কথায় কান দিলে হবে না। এক্সাক্ট স্ট্র্যাটেজিটা কি?
এক্সাক্ট স্ট্র্যাটেজিটা হলো, শোনো, প্রথমত তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখবে, অ্যানালাইসিস করবো, প্রশ্ন প্যাটার্ন বুঝবা যে রাজশাহী ভার্সিটিতে কোন কোন জায়গা থেকে কোন কোন টপিক্স থেকে বিগত 5 বছরের প্রশ্ন করছে, ওই টপিকসগুলো ধরে ধরে তুমি পড়বা। প্রথম হলো বেসিক কনসেপশন ক্লিয়ার করবা, যেমন আমি তোমাকে বিসর্গ সন্ধির ক্ষেত্রে বললাম তিনটা স, র এবং রেপ এবং ওকার, এগুলো থাকলে সেখানে বিসর্গ সন্ধি ব্যবহার করতে হয়, মানে বিসর্গ নিয়ে আসতে হয়। এটা বোঝাটা হলো তোমার বেসিক কনসেপশন। এটা বোঝার পরে এবার হলো তোমার করণীয়, যত প্রকার কম্পিটিটিভ এক্সাম আছে, সেটা রাজশাহী ভার্সিটি প্রশ্ন হইতে পারে, সেটা চট্টগ্রাম ভার্সিটি হতে পারে, ঢাকা ভার্সিটি হইতে পারে, সেটা গুচ্ছের হইতে পারে, সেটা বিসিএস এর হইতে পারে, সেটা ব্যাংক জব হইতে পারে, এনটিআরসিটি হইতে পারে, সেটা প্রাইমারি জব হইতে পারে, যত প্রকারের কম্পিটিটিভ এক্সামে যে ওই সন্ধি থেকে, ওই প্রকৃতি প্রত্যয় থেকে, ওই ধ্বনি পরিবর্তন থেকে যতগুলো প্রশ্ন আসছে, তুমি এবার বসে বসে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে হুবহু তুমি কমন পেয়ে যাবা। তুমি দেখো, এই মূলা থেকে মূলো, এই শব্দটা বিগত সালে যে আসছে, এটা আসমান থেকে নতুন করে আবিষ্কৃত হয়ে আসেনি, ওই হিসেবে নাজিল হয়ে আসেনি যে এই শব্দটার এক্সিস্টেন্স ছিল না, হুট করে তোমার প্রশ্নে ঢুকাই দিছে, তোমার তালগোল হারাই গেছে, বিষয়টা এমন না। এই প্রশ্নটার এক্সিস্টেন্স ছিল, এমনকি 9-10 বইতেও হুবহু দেওয়া আছে, এটা তুমি যে কোনো বইতে পাবা। এই সত্য প্রকৃতি প্রত্যয় তুমি যে কোনো বইতে পাবা, এই অন্তরঙ্গ সন্ধি বিচ্ছেদ তুমি যে কোনো বইতে পাবা। তার মানে তোমার যাই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, সেটা যে কোনো বইতেই থাকে। এর জন্য তোমার খুব নামি দামি ব্র্যান্ডের বই লাগবে বা উমুক বই লাগবে, তুমুক বই লাগবে, এমন কোনো বিধিবিধান নাই। তুমি জাস্ট একটা টপিক্সের উপর তুমি বিগত সালের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো পড়ো, পড়লেই তুমি হুবহু কমন পেয়ে যাওয়া। আর যদি তাও কমন না পাও, ওই যে তোমার বেসিক কনসেপশন আছে না, যে তুমি তো জানো তিনটা স, র আর রেপ থাকলে সেখানে বিসর্গ সন্ধি ব্যবহার করতে হয়, এটা যখন জানো বিসর্গ সন্ধির ক্ষেত্রে, তখন কিন্তু তোমার যদি একটা প্রশ্ন হুবহু কমন নাও আসে, তখন তুমি ওটা দেখা মাত্রই তুমি রাইট আনসার করতে পারবা, অপশন থেকে বুঝতে পারবা কোনটা এক্স্যাক্টলি রাইট। তো এটাই হলো প্রস্তুতির স্ট্র্যাটেজি ভাই। এই কথাটুকু জানলে তার দুনিয়ার আর কোথাও যাওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না। সে যদি শুধুমাত্র পড়াশোনাটা ঠিক রাখতে পারে, ওর চান্স হবেই হবেই হবেই। কেউই ওর চান্স ইনশাল্লাহ ঠেকাতে পারবে না, যদি আল্লাহর রহমত করে। তো এর জন্য তোমাকে কি করা লাগে? এর জন্য ঘন্টার পর ঘন্টা তোমার মানুষের কাছে কিসের জন্য ছোটা লাগে? ভাই এই গাইডলাইন দেন, তুমুক দেন, এই দেন, ওই করেন, এই করেন। গাইডলাইনের বিড়ম্বনায় পড়ার তো কিছু নাই। তুমি যেখানেই পরীক্ষা দাও, তুমি সেটা বিসিএস পরীক্ষা দিবা, তুমি বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো দেখো যে কিভাবে প্রশ্ন করে, প্রশ্ন করে তুমি ওইভাবে ভাই পড়ো। এটার জন্য যে তোমার আরো 10 জন বিসিএস ক্যাডারের কাছ থেকে তোমার পরামর্শ নেওয়া লাগবে। সবাই নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী সফল হয়। তুমি আরেকজনের স্ট্র্যাটেজি ফলো করলে তুমিও সফল হবা, এমন কোনো গ্যারান্টি নাই। তোমাকে তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী সফল হতে হবে, বাট বিগত সালের প্রশ্নগুলো বুঝতে হবে, বুঝে সে অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। দ্যাটস এনাফ ফর ইউ।